বল্টু পর্ব 18। চলুন তাহলে শোনা যাক। বল্টু পড়ে গিয়ে ব্যথা পাওয়ার বিষয়টা একদিন সাহেলার আম্মা কোনো এক মাধ্যমে জানতে পারে। অনেক দিনের জমানো তিক্ততা আর ঘৃণার বিপরীতে এখন সে চায় বল্টুকে এক নজর দেখতে, পারলে কাছে ডেকে তার কাটা জায়গায় মলম লাগিয়ে দেবে। বল্টুকে ডেকে আনতে সাহেলাকে বললেও সাহেলা পাত্তা দেয় না। আগে বল্টু এসে নিজে টাকা দিয়ে যেত, তাই তাকে দেখতে পেত, কিন্তু এখন আর তাকে দেখা যায় না। কোথায় থাকে, কি করে তা জানে না সাহেলার আম্মা। ঘরে শুয়ে শুয়ে আর ভালো লাগে না। উঠে গিয়ে দুয়ারের এক কোনায় বসে আছে। ঠিক সেই সময় সাহেলা এসে হাজির হয়। আম্মা, এই নাও টাকাগুলা, সাবধানে রাখো, কাইল ওষুধ আনতে যাইতে হইব। এই টাকা কি বল্টু দিছে তোরে? হ, আমার হাতে দিয়া কই জানি গেছে। হাতে কি বেশি ব্যথা পাইছ হয়? তুমি যাই না কি করবা আম্মা? তুমি তো তারে পছন্দ করো না। তারে আমার কাছে আইতে কবি রে। আমি কইছিলাম তারে ওই দিন, রাজি হয় না। তারে এইটাও কইছি, আম্মায় কইছে তুই তারে আম্মা ডাকলে রাগ করব না। কি কইছে, রাজি হইছে? না, আমারে কইল তার আম্মা আছে, তারপর দৌড় দিয়া পালাইয়া গেল। শায়লার আম্মার চোখ ছলছল করে ওঠে। তারপর অনেকটা রাগ করে বলে, যেখানে পাবি তারে ধইরা লই আবি। কেন হে আমারে আম্মা ডাকবো না? আমি কি এতই খারাপ? কথাগুলো পাত্তা না দিয়ে শায়লা চলে যায়। এদিকে নিজের কাছে নিজের অপরাধ বোধ তাকে পীড়া দিচ্ছে। অশান্ত মন নিয়ে হাঁটতে হাঁটতে রেল স্টেশনের দিকে এগোয়। প্ল্যাটফর্মের এক কোনায় বসতে গিয়ে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু বল্টুকে দেখতে পাও না কোথাও। বসা থেকে উঠতে গিয়ে হঠাৎ পড়ে যেতে থাকলে পেছন থেকে কে যেন ঝাপটে ধরে। নিজেকে সামলে নিয়ে ফিরে তাকাতেই দেখে বল্টু শক্ত করে হাতটি ধরে ফেলল। কি হচ্ছে বল্টু কিছুই বুঝতে পারছে না, আর ভয়ও লাগছে তার। কিরে বেড়া, তোরে আমি ওই দিন আইতে কইছি, আইলি না কেন? বল্টু ভয় পেয়ে চুপ থাকে। তার এই অবস্থা দেখে শায়লার আম্মা বুঝতে পারে যে সে ভয় পাচ্ছে। তারপর স্বাভাবিক হয়ে নরম সুরে বলে, আমি কি এতই খারাপ তোর কাছে? ভয়ে মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দেয়। শায়লার আম্মার চোখে অশ্রু দেখে বল্টু এবার স্বাভাবিক হয়। আমি তোরে অনেক ঘৃণা করতাম, তোরে কত কথা কইতাম, তারপরে তুই আমার লাগে কত কিছু করছস। আমারে মাফ করে দিস বাজান। কথাটা বলে সে খুব কাঁদতে থাকে। অপলক দৃষ্টিতে বল্টু তাকিয়ে দেখে, কিন্তু কিছুই বলে না। খুদে মন অতটা বিবেচনা করতে পারে না। অবাক দৃষ্টে তাকিয়ে বোঝার চেষ্টা করে, অথচ হিসাব কোনোটাই মিলাতে পারে না। কিছুক্ষণ পর ফুপিয়ে কেঁদে বলে, আমার আর বেশি দিন নাই রে। যে রোগ হইছে তাতে সবাই কয় আর বাঁচুম না। আবারও অঝরে কাঁদতে থাকে। বল্টু কাছে এসে গায়ের গেঞ্জিটা তুলে চোখ মুছিয়ে দেয়। তারপর বলে, ভয় নাই, আমি আছি, আপনি মরবেন না। ডাক্তার সাহেবেরে কইছি আমার কিডনিটা লাগাইয়া দিতে। একটা কিডনি দিয়ে আপনি বাঁচতে পারবেন। এই নেন চিপস খান, অনেক ভালো চিপস, দামি। চিপসের প্যাকেটটা হাতে তুলে দিয়ে বল্টু লাফাতে লাফাতে চলে যায়। কথাগুলো শুনে শায়লার আম্মা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এইটুকু বাচ্চা এত উদার কিভাবে, যেখানে তার শরীরের অঙ্গ অনায়াসে দিয়ে দিতে চায়। এদিকে বল্টু দাদিকে দেওয়ার জন্য সিন্নি নিয়ে ফিরেছে। কাছে গিয়ে প্যাকেটটা খুলে দিতেই দাদিকে খেতে দেয়, আর বরাবরের মতোই দূরে গিয়ে বসে। তার আচরণটা দাদির মনের ভিতর এবার অপরাধ বোধের জন্ম দিল। অনেকদিন আগে মতিন মিয়ার কথাগুলো দাদি নিজের অমানবিকতাকে বুঝতে পেরেছিল। সেজন্যই বিগত দিনে তার আচরণ আজ নিজেই নিজের কাছে অপরাধী করে তুলেছে। চুপ করে বসে থাকতে দেখে বল্টু ভয়ে ভয়ে কাছে আসে। কি হলো দাদি, তুমি খাও না কেন? দাদি নীরব করে বসে থাকে। তার চোখ দুটো বল্টুকে দেখছে, যেন সে কোনো মানব সন্তান নয়, ফেরেশতা। বল্টু আবারও জিজ্ঞেস করলে দাদি কথা বলে, খামু কেমনে? আমার হাত তো ময়লা,
আবার চোখেও কম দেখি। কি খাই না খাই কিছুই বুঝি না, সব কিছু গোলা লাগে। বল্টু অনুমতি চায় তার দাদিকে খাইয়ে দেয়ার। দাদি না করেনি। যে ব্যক্তি কাছে বসে থাকলে খেত না, সে আজ তার হাতে খাবে দেখে বল্টুর শিশু মন বেজায় খুশি হলেও অবাক করেছিল তাকে। দৌড়ে গিয়ে ভিক্ষার বাটিটা ধুয়ে এনে সিন্নি পুরোটা ঢেলে নিয়ে এখন দাদির সামনে হাসি মুখে বসলো। দাদিকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, আর এটা সেটা কত কিছু বলছে। দাদি চুপচাপ খেয়ে যায়, আর অপলক তাকিয়ে থাকি তার মুখের দিকে। তুমি চিন্তা করো না দাদি, আমি তোমার চোখের ব্যবস্থা কইরা দিব। কস কি ছেমরা, কেমনে করবি? বল্টু খিলখিল করে হাসতে থাকে। তারপর বলে, আমি আমার দুইটা চোখেই দেখি, আবার একটা চোখেও দেখি। আমি তোমারে আমার একটা চোখ দিয়া দিব, আর তোমার একটা খারাপ চোখ আমার চোখে লাগাই নিব। তুমি আমার একটা চোখ দিয়া ভালো দেখবা, আমরা দুজনেই দেখতে পারবো। মারেও আমি কইছি এই কথা। হ্যাঁ কইছে, বল্টু তোর শরীরে সব কিছু দিয়া দিস। কি আবল তাবল কস তুই? তোর মা আইব কই থিকা? বল্টু মুচকি হাসতে থাকে, কিন্তু কিছুই বলে না আর। কি রে বেড়া, কস না কেন? কেডা তোর আম্মা ক? ধমকের কারণে ভয় পেয়ে যায়। মা আছে। হ্যাঁ আমারে কইছে এগুলা। জানো দাদি, মা ম্যাডাম আপার মতো অনেক সুন্দর করে কথা কয়। কস কি বেড়া? হ্যাঁ থাই কই? বল্টু আবার হাসতে থাকে। খাওয়ানো শেষ হলে কিছু না বলে বাটি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর বাটি ধুয়ে এনে ফেরত দিয়ে হাতে 20টা টাকা গুজে দিয়ে মনের সুখে লাফাতে লাফাতে বেরিয়ে পড়ে। তার দাদি বুঝতে পারছে না, তাকে তো কুড়িয়ে পেয়েছে, সে এতিম, তাহলে আম্মা পাবে কোথায়? নাকি কোনো মহিলা তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে চাইছে। আবার ভাবে কোনো ভূত পেতনি নয় তো। রাতের ট্রেনগুলো যাবার অপেক্ষায়। এদিকে শৈত্যপ্রবাহের কারণে গত 2 দিনের তুলনায় আজ একটু বেশি শীত। ময়লা গেঞ্জিটা পচে ছিঁড়ে আছে, তাতে আর শীত নিবারণ হয় না। তাই অন্য আরেকজনের কাছ থেকে পুরনো একটা ছেঁড়া শার্টও সে জোগাড় করে নেয়। কুয়াশায় দূরের কিছু নজরে আসে না। সন্ধ্যার পর বেশিরভাগ সময় হোটেলের চুলাগুলার কাছে দাঁড়িয়ে সময় কাটায়, তাতে শীত বেশি একটা লাগে না তার। সবসময় দাঁড়িয়ে থাকলে দোকানের লোকজন দোকান থেকে এসে তাড়িয়ে দেয়, তাই সুযোগ বুঝে কাজটি করতে হয়। প্ল্যাটফর্মের এক কোনায় চুপ করে দাঁড়িয়ে থাকে সে। হঠাৎ পেছন থেকে কার যেন আওয়াজ শুনতে পায় বল্টু। কি হলো? তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনিসনি? স্যার আপনি কেমন আছেন? ভালো। তুই এতদিন কোথায় ছিলি? আর তোকে দেখা যায়নি কেন? আমি তো এখানেই থাকি, শীত লাগে, তাই ওই ভাতের হোটেলের চুলার কাছে আমি গিয়া দাঁড়াই। আমার কাছে তোর জন্য উপহার আছে। কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। উপহার শব্দটা আগে শুনলেও কখনো চোখে দেখেনি। এটা কি বা দেখতে কেমন হয় তাও সে জানে না। ব্যাকপ্যাক থেকে প্যাকেট করা জামা কাপড়গুলো বের করে সামনে ধরে অংশ। এটি কি স্যার? এগুলো তোর জন্য, নতুন জামা আর একটা জ্যাকেট। বাইরে দেখলাম ভ্যান গাড়িতে করে জুতা বিক্রি করছে, চল তোকে ভালো দেখে একজোড়া জুতা কিনে দিই। খাবার খেয়েছিস? কোনো প্রকার লজ্জা না রেখে হাসি মুখে মাথা নাড়িয়ে না বলে, চল আজ আমরা ভালো কিছু খাবো। দুজনে বাইরে বের হয়, আর ভ্যান গাড়িতে ভ্রাম্যমান জুতার দোকান থেকে সাইজ অনুসারে একজোড়া শু কিনে নেয়। বল্টু কোনোদিন শু পরেনি, আর পরবে বলেও কখনো ভাবেনি। জুতো জোড়া তাকে পরে থাকতে বললে সে না করে বলে এগুলো পরবে না এখন। তারপর দুজনে রেস্টুরেন্টে এসে রাতের খাবার খায়। ডাক্তারের কথাগুলো শুনে অংশু তখনই সিদ্ধান্ত নিয়েছিল যে বল্টুকে সে নিয়ে যাবে তার সাথে। ডাক্তার সেদিন জোর করে কিছু করতে বারণ করেছিল, তাই সিদ্ধান্ত নেয় কথা বলে তাকে কৌশলে রাজি করানো। খাবার পছন্দ হয়েছে তোর? অনেক। আচ্ছা, তোর স্কুলে পড়তে মন চায় না? চায় তো, আমার খুব ইচ্ছা করে ব্যাগ বই জুতা মোজা পইরা স্কুলে যাই। বাবায় আমারে কোলে নিয়ে স্কুলে যাইব, আর মায়ে আমারে খাওয়াইয়া দিব। আমি পড়তে বসুম, আমার মন চায়। স্যার, আমাকে ম্যাডাম আপার স্কুলও তো খারাপ না, শুধু ড্রেস নাই। আমি যদি তোকে ড্রেস কিনে দিই, বই ব্যাগ কিনে দিই, তাহলে স্কুলে যাবি?
হ, জামু। তাহলে তোকে আমার সাথে আমার বাসায় থাকতে হবে। সেখানে তুই খাবার পাবি, থাকতে পারবি। আমি তোকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। যাবি আমার সাথে? কই? আমার বাড়িতে। অনেকক্ষণ তাকিয়ে থেকে কি যেন ভাবে, তারপর বলে, হ্যাঁ। হোটেলে বসে জামা কাপড় পরতে বললে সে না করে, বলে সকালে গোসল করে পরবে। এক প্রকার জোর করেই তাকে জ্যাকেটটা পরানো হয়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দুজনে হাঁটতে থাকে প্ল্যাটফর্মের দিকে। অংশুকে বল্টু টেনে নিয়ে যায় মতিন মিয়ার হোটেলের দিকে। চাচা, ও চাচা, আমি আর আপনার এখানে পানি ভরতে আইতে পারুম না। স্যারে আমারে নিয়ে যাবে তাকে বাসায়। এই দেখেন, আমারে গরম জামা কাপড় কিনা দিছে। আপনি মতিন সাহেব? সালাম স্যার। জি, আমি মতিন মিয়া। বল্টু আপনার কথা অনেক কইছে আমারে। আপনাকে মতো মানুষেরা আছে বইলাই এই দুনিয়ায় এখনো মানবতা আছে। বল্টু যা কইতেছে তা কি হাসা স্যার? জি, আমি ভাবছিলাম ওর সাথে কেউ থাকলে হয়তো কথা বলা যেত। যাক, আপনার সাথেই বলি। তার আগে এক কাপ চা খাই। কথাটা বলার সাথে সাথে মতিন মিয়া ব্যস্ত হয়ে ওঠে আর নিজে চা বানিয়ে আসে। পাশে বসেছিল হাবিলদার সুরমান আলী। কথা শুনে এগিয়ে এসে পরিচয় দেয়। চা খেতে খেতে বল্টুকে নিয়ে অনেক কথাই বলতে থাকে তারা। তারপর তাদের দুজনেই অংশুকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানায়। বল্টু ও অংশু এবার প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকে। স্যার, আপনারা একটা কথা কই। কি কথা? আমার এক প্যাকেট শ্যাম্পু কিনা দিবেন? আমি কাল গোসল করে জামা কাপড়গুলো পরবো। ঠিক আছে, এই নে, কিনে নিস। এখন চল, আমার ট্রেন চলে যাবে। তড়িঘড়ি করে অংশু গিয়ে ট্রেনে উঠে পড়ে। হুইসেল বাজিয়ে কিছুক্ষণের মধ্যে ট্রেন গতি নেয়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বল্টু তার স্যারের চলে যাওয়া দেখছে। জানালা খুলে অংশু তাকে চলে যেতে বললেও সে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে অন্যরকম এক প্রশান্তি, এক আনন্দ, যা আগে কখনো দেখেনি অংশু।